আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ত্রিনা ইসলাম। এবারে বিস্তারিত সংবাদ। সিরাজগঞ্জের শাহজাদপুরের উকিলপাড়া এলাকায় জঙ্গি আস্তানা থেকে 4 জন আত্মসমর্পণ করেছে। এর আগে বাড়িটি ঘিরে রাখে র্যাব। গেল শনিবার রাজশাহীতে র্যাবের পক্ষ থেকে একটি অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে আটক কয়েকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহজাদপুরের উকিলপাড়ায় অভিযান পরিচালনা করতে গেলে র্যাব সদস্যদের ওপর গুলি বর্ষণ করা হয়। এরপরই বাড়িটিতে অভিযান চালানো হয়। বর্তমানে বাড়িটিতে বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে। সামগ্রীগুলো পেয়েছি, এগুলো প্রশিক্ষণ সামগ্রী, এগুলো আমরা ফরেনসিক করার জন্য আমরা সাথে করে নিয়ে সবাই যুবক, এরা একেবারেই 20, 25, 24 বছর। আমরা জানি যে টেরোরিজম ইজ এ গ্লোবাল প্রবলেম, একটা বৈশ্বিক সমস্যা। তারা একটা নির্দিষ্ট অঞ্চলে হয়তো সাময়িকভাবে থাকে, বাট মূলত তারা কোনো ইয়া করেন, কোনো নির্দিষ্ট একটা অঞ্চলকে তারা বাছাই। দর্শক, এই বিষয়ে আরো জানবো। সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুকান্ত সেন। সুকান্ত, জঙ্গি আস্তানায় র্যাবের অভিযান সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানান। হ্যাঁ, আপনাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মুস্তফা সরোয়ার প্রেস ব্রিফিং করেছেন আমাদের সাথে, এবং উনি জানিয়েছেন যে 4 জন জঙ্গি এখানে আত্মসমর্পণ করেছে এবং এখান থেকে 2টি বিদেশি পিস্তল, গান পাউডার সহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম তারা উদ্ধার করেছে। আর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে গতকাল রাতে রাজশাহীর শাহ মখদুম এলাকা থেকে 4 জন জঙ্গিকে আটক করা হয়। এর মধ্যে মাহমুদ নামে একজন ছিলেন, যিনি রাজশাহী বিভাগের জেএমবির আমির, এবং ওনাকে আটক করার পরেই ওনার কাছ থেকে তথ্যের ভিত্তিতে এই শাহজাদপুরের যে আদালত পাড়া, এখানে একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু রাতে সেই বাড়ি থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়। পরবর্তীতে র্যাব সেই এলাকাটি পুরা ঘিরে রাখে এবং আজ সকাল 11টায় তারা আনুষ্ঠানিকভাবে অভিযান শুরু করে এবং যারা ভিতরে ছিলেন তাদেরকে আত্মসমর্পণের সময় দেন এবং তারা সেই সময়ের মধ্যে আত্মসমর্পণ করে। বর্তমানে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট সেখানে কাজ করছে এবং সেটি কাজ শেষ হলেই আনুষ্ঠানিকভাবে আজকের এই অভিযানের সমাপ্তি ঘোষণা করা হবে। এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক আমাদের জানিয়েছেন যে এই ধরনের কার্যক্রম যেখানেই চলবে তারা তাদের এই কার্যক্রম অভিযান অব্যাহত রাখবে। এবং এই যে 4 জনকে আটক করা হয়েছে, এর মধ্যে কিরণ নামে একজন রয়েছেন, যিনি পাবনা সিরাজগঞ্জ এলাকার জেএমবির আঞ্চলিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া যে 4 জনকে ধরা হয়েছে এরা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এছাড়াও এদের সাথে আরো অনেকেই রয়েছে এবং নারীও রয়েছে, তাদেরকে এখনো আটক করা সম্ভব হয় নাই। তারা র্যাবের যে র্যাব 12 যে প্রধান কার্যালয়, সেখানে এদেরকে নিয়ে গিয়েছেন এবং সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তারা এদের যে আরো কার্যক্রম আছে সেই কার্যক্রম সম্পর্কে আরো অবহিত হবেন এবং পরবর্তীতে আরো অভিযান তারা পরিচালনা করবেন। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। সুকান্ত, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে এতক্ষণ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুকান্ত সেন। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। লালমনিরহাটের বুড়িমারিতে শহীদুন নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গেল রাতে বুড়িমারির জুম্মাপাড়া এলাকা থেকে রাসেল ইসলাম নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। 3 মামলায় এ নিয়ে মোট 35 আসামিকে গ্রেপ্তার করা হলো। জেলা গোয়েন্দা পুলিশের ওসি জানান, নতুন করে একজন সহ মোট 35 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি। গেল 29 অক্টোবর ধর্ম অবমাননার অভিযোগে শহীদুন নবী জুয়েল নামের ওই যুবককে মসজিদ থেকে ধরে এনে নৃশংসভাবে হত্যা করা হয়। নওগাঁয় আলাদা সড়ক দুর্ঘটনায় 2 ব্যবসায়ী সহ 3 জন নিহত হয়েছে। সকালে জেলার মান্দা উপজেলার নওগাঁ রাজশাহী মহাসড়কের ফেরিঘাট এলাকায় দাঁড়ানো একটি বালু বোঝাই ট্রাককে পেছন থেকে একটি খড় বোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে খড় বোঝাই ট্রাকের 2 জন নিহত হয়। এ সময় আহত হয় আরও 4 জন। নিহত 2 জনের নামই দীনেশ চন্দ্র বর্মন। তাদের বাড়ি কুড়িগ্রামে। অন্যদিকে গেল রাতে জেলার সদর উপজেলায় বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় ফাতেমা নামের এক নারী নিহত হয়েছে। টিকটক, লাইকির মতো ভিডিও শেয়ারিং অ্যাপ ব্যবহারে অশ্লীলতায় জড়াচ্ছে তরুণ প্রজন্ম।
সস্তা জনপ্রিয়তার লোভে বুঝে না বুঝে অনেকেই অশ্লীল ও কুরুচিপূর্ণ ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করছেন। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন এতে অল্প বয়সে অপরাধপ্রবণ হয়ে উঠতে পারে তরুণ তরুণীরা। ভিডিও শেয়ারিং অ্যাপ নিয়ে জাহিদ রহমানের ধারাবাহিক রিপোর্টের আজ প্রথম পর্ব। এটি সিনেমা বা নাটকের কোনো দৃশ্যের চিত্রায়ন নয়। রাজধানীর ডিয়াবাড়িতে এমন দৃশ্যের দেখা মিলে প্রতিদিন। টিকটক লাইকির মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য ভিডিও ধারণ করতে এখানে আসে বহু তরুণ তরুণী। নিরিবিলি আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই এই জায়গা বেছে নেয় তারা। জনপ্রিয় হতে স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা দল বেঁধে এসব দৃশ্য ধারণে ব্যস্ত। উৎসবে বন্ধুবান্ধবদের জন্য তৈরি করা হয় নানা ধরনের ভিডিও। তবে আরটিভির ক্যামেরা দেখেই শুরু হয় লুকোচুরি। প্রশ্ন জাগে, ভালো কাজ কেন লুকিয়ে করতে হবে? আমরা ভাই আইসি ভাই একজনের বার্থডে তো ভাই কেক কাটতে যাই, একটা গাড়ি ভাড়া নিয়ে আমরা এখানে আসছি। আমরা কোনো ভিডিও করি না, আমরা আসি 5-6 জন হইব। আমার বার্থডেতে আমরা এসেছি। শুধু ডিয়াবাড়ি নয়, রাজধানীর হাতিরঝিল, সোহরাওয়ার্দী উদ্যান, চন্দ্রিমা উদ্যান সহ দর্শনীয় স্থানগুলো এখন টিকটক লাইকি নির্মাতাদের দখলে। আউটডোরের মতো ইনডোরে নানা ভিডিও আপলোড করা হয় এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর অনেকগুলোই অশ্লীলতার অভিযোগে অভিযুক্ত। মনোরোগ বিশেষজ্ঞদের মতে সস্তা জনপ্রিয়তার মোহে এমন কর্মকাণ্ডে জড়িয়ে না বুঝেই অপরাধপ্রবণ হয়ে উঠতে পারে উঠতি বয়সের ছেলেমেয়েরা। তাদের সেই বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড কি সেটাও তারা জানে না, এবং তাদের সেই বয়ফ্রেন্ড থেকে আবার গ্রুপ ফ্রেন্ড হয়ে গেছে। ইয়ং জেনারেশন একটা বড় অংশ একদম স্পয়েল হয়ে যাচ্ছে, যেটা আমরা মানে ধরতে পারতেছি না, এবং তাদের ড্রেস আপ থেকে শুরু করে সব কিছুতে। সন্তানরা অনলাইনে কি করছে, কাদের সাথে মিশছে, এসব ব্যাপারে অভিভাবক ও শিক্ষকদের আরও মনোযোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নতুন মেয়ে পটে এলাইছি। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। সরবরাহ বাড়ায় বাজারে শীতের মৌসুমী সবজির দাম চলে এসেছে প্রায় অর্ধেকে। 50 টাকার নিচেই মিলছে প্রায় সব ধরনের সবজি। তবে গেল সপ্তাহে 20 টাকা কমার পর ফের 5 টাকা বেড়েছে পেঁয়াজে। দেশি পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে 65 টাকায়। মধ্যবিত্তের প্রায় ধরা ছোঁয়ার মধ্যে ইলিশ বিক্রি হচ্ছে 650 টাকার মধ্যে। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্ট। প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের হিমেল হাওয়া, তাই তো বাজারে দেখা মিলছে শীতের মৌসুমী সবজি। দামও ভোক্তার নাগালের মধ্যেই। বেগুন ছিল গত সপ্তাহে আর কি 50 টাকা 60 টাকা, এই সপ্তাহে আর কি 40 টাকা 30 টাকার মধ্যে আসছে। শসা ছিল 60 টাকা, এই সপ্তাহে 40 টাকা 35 টাকা। গত সপ্তাহে সিমা ছিল 60 টাকা 50, এই সপ্তাহে 40 টাকা। ভেন্ডি হচ্ছে 30 টাকা কেজি। গেল সপ্তাহে 2 দফায় পেঁয়াজের দর কমেছিল 20 টাকা, তবে সংকট দেখিয়ে ফের 5 টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। দাম স্বাভাবিক হতে আরো 1 থেকে 1.5 মাস লাগতে পারে। যে গতকালকে পেঁয়াজের দামটা কম ছিল, আমরা 60 টাকা বেচছিলাম, আজকে 62 টাকা কিনে আনছি, 65 টাকা বেচছি। নতুন পেঁয়াজ 30-40 টাকা কেজি যাব, 30 টাকা কেজি যাব। আলুর দাম কমছেই না, কাজে দিচ্ছে না সরকারি বেসরকারি কোনো উদ্যোগী। আলু কিনে নিয়ে আসি মার্কেট থেকে, কিনে আসি 41 টাকা বেশি, 45-44। ভোক্তাদের স্বস্তি মিলবে মাছের বাজারে। সব ধরনের মাছের পাশাপাশি কেজিতে ইলিশের দর কমেছে 50 থেকে 80 টাকা। তেলাপিয়া 100 টাকা বিক্রি হয়, 110 টাকা বিক্রি হয়, 100 টাকা 90 টাকা। ইলিশ মাছ আপনার 1 কেজি মাছ গত সপ্তাহে আসলে 750, এই সুরে আসলে আপনার বর্তমানে বাজারে 650-680 টাকা আছে। এদিকে আমদানি বাড়ায় চীনা আদায় কমেছে 50 টাকা, আর দেশি রসুনে 10 থেকে 15 টাকা। চানা আদা গেছে সপ্তাহে আসলে 300 টাকা, আর এখন ইদানিং চলতেছে 250-220। দেশি রসুন কিছু কমছে, 550 110 জায়গায় এখন 100 টাকা 98 টাকা এরকম আছে। বিয়ার 28 চালে বস্তাপতি 30 টাকা পর্যন্ত বাড়লেও দামের প্রভাব পড়েনি খুচরা বাজারে। বাজারে আগের দামে বিক্রি হচ্ছে গরু, খাসি ও ছাগলের মাংস। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। জন্মের পর দেখতে পায়নি পিতাকে। মমতাময়ী মা শিকলবন্দি আর অসুস্থ অবস্থায় রয়েছেন নানি। এমন পরিস্থিতিতে পরিবারের সম্পূর্ণ দায়িত্বের ভার নিতে হয়েছে মাত্র 10 বছরের কন্যা শিশু রুবিনা আক্তারকে।
শিশুটির সামান্য রোজগার আর অন্যের জমিতে আশ্রিত হয়ে অনিশ্চিতে জীবনযাপন করছে পরিবারটি। এ অবস্থায় পরিবারটিকে সহায়তা প্রদানে আশ্বাস দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। কুয়াকাটার সংবাদদাতা জসিম পারভেজের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের দুর্গম হোসেনপুর গ্রামের এই ঝুপড়ি ঘরটিতে বসবাস করছে অসহায় শিশুকন্যা রুবিনা ও তার পরিবার। এই ঘরের কারো মুখেই নেই একটুকু হাসি। 11 বছর আগে পিতা শাহজাহান হাওলাদার সাগরে ইলিশ শিকারে গিয়ে নিরুদ্দেশ হওয়ায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে রুবিনার মা। এ অবস্থায় মাকে গাছের সঙ্গে শিকল বন্দি করে রেখে সাংসারিক কাজ ও সেবা করেন রুবিনা। অসুস্থ মা আর নানিকে নিয়ে দিনভর ভিক্ষা করে চলে পরিবারের আহার, চিকিৎসা এবং শিশুটির লেখাপড়া। ভিক্ষা করতে গেলে স্কুলে যাইতে পারি না, অনেক সময় আবার বাড়ি আইতে স্কুল দেয়, নানি রান্ধে না, এই সময় আমার রান্না লাগে। আমি জন্মের পর আমার বাবারে দেখি নাই। এরা পরের জায়গায় থাকে, পরের জায়গা দিয়ে চলে। রুবিনা আমার স্কুলের 3য় শ্রেণীর ছাত্রী। এই এলাকার বিত্তবান মানুষ এবং বাংলাদেশ সরকারের যারা কর্মকর্তা আছেন তাদের সকলের সহযোগিতা করা দরকার। চিকিৎসক জানান উন্নত চিকিৎসা করালে সুস্থ হয়ে উঠতে পারেন রুবিনার মা। অন্যদিকে সরকারি জমি ও একটি বসত ঘর এবং রুবিনার শিক্ষা সহায়তা প্রদানে আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভালো মানসিক বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে আশা করা যায় উনি রোগ থেকে সম্পূর্ণ মুক্তি লাভ করতে সক্ষম হবে। তাকে আমরা একটা বাজেটও করে দিব অচিরেই, অভাবে যাতে তার পড়ালেখা নষ্ট না হয় সেজন্য আমরা তাকে রুবিনাকে যে 3 বছরের 3 ক্লাস 3-তে পড়ে মেয়েটা, তাকে আমরা শিক্ষাবৃত্তিরও আওতায় নিয়ে আসব। সমাজের বিত্তবান ও রাষ্ট্রের কর্ণধারদের সহযোগিতা অসহায় এই পরিবারটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে বলে প্রত্যাশা গ্রামবাসীর। মৌসুমী রহমান, RTV। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/RTV online ও youtube.com/RTV digitals। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।